গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের ধাতু ও ধাতু ক্লাস 10 এর ধাতু ও ধাতু চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও। তো প্রথম ভিডিওতে আমরা কি কি আলোচনা করেছিলাম, যে ধাতুর ধর্মসমূহ, অধাতুর ধর্মসমূহ আলোচনা করেছিলাম। এছাড়াও ধাতুর রাসায়নিক ধর্মসমূহ, অধাতুর রাসায়নিক ধর্মসমূহ ইত্যাদি আলোচনা করেছিলাম। তো যারা প্রথম ভিডিওটি দেখোনি, তোমরা প্রথম ভিডিওটি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক পাবে, তোমরা প্রথম ভিডিওটি দেখে নেবে। তো আজকের এই ভিডিওটি আমি আলোচনা করব আয়নীয় যৌগ এবং এদের ধর্মসমূহ, এছাড়াও ধাতু সমূহের উৎস এবং ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া, এই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আয়নীয় যৌগ কি? আয়নীয় যৌগ হচ্ছে যে সমস্ত যৌগ আয়ন দ্বারা গঠিত হয়, আয়ন দ্বারা গঠিত হয় এই সমস্ত যৌগ কি বলা হয়? আয়নীয় যৌগ। উদাহরণ হিসেবে আমি NaCl নিতে পারি। NaCl হচ্ছে একটি আয়নীয় যৌগ। এই NaCl কিভাবে গঠিত হয় আমরা প্রথম ভিডিওতে অনেক আলোচনা হয়েছে, তোমরা দেখে নিতে পারো প্রথম ভিডিওতে। এখানে আমি আবার একবার বলে দিচ্ছি, NaCl যৌগে কি হয়, সোডিয়ামের ইলেকট্রনের বিন্যাস হচ্ছে কি 281। তো সোডিয়াম তার বহিঃকক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে Na পজিটিভ আয়ন উৎপন্ন করে। ঠিক একইভাবে Cl এর ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 287। তো Cl কি করে, একটি ইলেকট্রন গ্রহণ করে Cl নেগেটিভ আয়ন উৎপন্ন করে। তো এই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়ন ক্যাটায়ন উৎপন্ন করলো, এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত আয়ন এনায়ন গঠন করলো, এবং এই ক্যাটায়ন এবং এনায়নের মধ্যে একটি আকর্ষণীয় বল সৃষ্টি হয়। এই বল কি করে? NaCl যৌগ গঠন করে। তো এই ধরনের যৌগকে বলা হয় আয়নীয় যৌগ। তো যে সমস্ত যৌগ আয়ন দ্বারা গঠিত হয় তাদেরকে কি বলা হয়? আয়নীয় যৌগ। তো এবার এই যৌগসমূহের, আয়নীয় যৌগসমূহের কয়েকটি বৈশিষ্ট্য বা ধর্ম আমরা আলোচনা করি। আয়নীয় যৌগের ধর্ম। ভৌতিক অবস্থা। আয়নিক যৌগসমূহের ভৌতিক অবস্থা কিরূপ হয়? আয়নীয় যৌগসমূহ সাধারণত কঠিন অবস্থায় থাকে, কঠিন অবস্থায় পাওয়া যায়, কঠিন এবং শক্ত। এই আয়নীয় যৌগের কঠিন এবং শক্ত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কি, আয়নের মধ্যে একটি তীব্র বা স্ট্রং কি হয়, অন্ত আয়নীয় আকর্ষণীয় বল থাকে। সেই বলের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, সেই জন্য কি হয়, আয়নীয় যৌগসমূহ কঠিন এবং খুবই শক্ত হয়। তো আয়নীয় যৌগসমূহ ভৌতিক অবস্থা হচ্ছে কি কঠিন এবং শক্ত, এবং এর কারণ হচ্ছে কি আয়নের মধ্যে অন্ত আয়নীয় আকর্ষণীয় বল খুবই প্রবল হওয়ার জন্য আয়নীয় যৌগসমূহ সাধারণত কঠিন এবং শক্ত হয়। তো এই হচ্ছে আয়নীয় যৌগসমূহের ভৌতিক অবস্থা। 2 নম্বর, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়? আয়নের মধ্যে যদি আকর্ষণীয় বল প্রবল হয়, তো স্বভাবতই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? খুবই উচ্চ হবে। তাদের মধ্যে থাকা, আয়নগুলির মধ্যে থাকা বন্ধন NaCl, যে NaCl, এই বন্ধন খুবই স্ট্রং। তো এই বন্ধন ভাঙতে হলে প্রচুর পরিমাণ তাপের প্রয়োজন হবে। সেজন্য কি হয়, আয়নীয় যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই বেশি হয়। তাদের মধ্যে থাকা অন্ত আয়নীয় আকর্ষণ বল ভাঙতে প্রচুর পরিমাণ তাপের প্রয়োজন হয়। সেজন্য কি হয়, আয়নীয় যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। খুবই উচ্চ হয়। তো আয়নীয় যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই উচ্চ হয়। এর কারণ হচ্ছে কি, আয়নের মধ্যে অন্ত আয়নীয় আকর্ষণীয় বল তীব্র হওয়ার জন্য আয়নীয় যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। এছাড়া 3 নম্বর ধর্ম হচ্ছে কি দ্রবণীয়তা। তো
আয়নীয় যৌগ সমূহ কি হয়, জলে দ্রবীভূত হয়, কিন্তু কোনো জৈব দ্রাবক যেমন পেট্রোল, কেরোসিন ইত্যাদিতে আয়নীয় যৌগ সমূহ দ্রবীভূত হয় না। জলে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে যেমন পেট্রোল, কেরোসিন ইত্যাদিতে অদ্রবণীয়। তো আয়নীয় যৌগসমূহ হচ্ছে কি জলে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবক যেমন পেট্রোল, কেরোসিন ইত্যাদিতে অদ্রবণীয়। তোমরা NaCl সোডিয়াম ক্লোরাইড, আমরা ঘরেই যে লবণ ব্যবহার করি, এই যে সোডিয়াম ক্লোরাইড জলে দিলে কি হবে, দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু কোনো পেট্রোলে যদি দাও তাহলে দেখবে কি দ্রবীভূত হচ্ছে না, নিচে যেরকম ছিল ঠিক একই রকম থাকবে। এছাড়া 4 নম্বর হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা। তো আয়নীয় যৌগ সমূহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় কিনা। আয়নীয় যৌগ সমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ প্রবাহ করে না। কারণ হচ্ছে কি আয়নীয় যৌগ সমূহ যখন কঠিন অবস্থা থাকে তখন আয়নগুলো মুভ করতে পারে না, আয়ন তার স্থান পরিবর্তন করতে পারে না। এছাড়াও কি এই আয়নীয় যৌগের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এছাড়াও কোনো আয়ন ইত্যাদি আয়ন সমূহ কি করতে পারে না, গতি করতে পারে না কঠিন অবস্থা। যখন আয়নীয় যৌগ সমূহ কঠিন অবস্থা থাকে তখন এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এছাড়াও কি হয়, কোনো আয়ন সমূহ গতি করতে পারে না, সেজন্য আয়নীয় যৌগ সমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিন্তু আয়নীয় যৌগ সমূহ গলিত বা দ্রবীভূত অবস্থায়, যখন আয়নীয় যৌগ সমূহকে কোনো দ্রাবকে জলে বা অন্য কোনো দ্রাবকে যখন দ্রবীভূত করা হয় তখন আয়নীয় যৌগ সমূহ বিদ্যুৎ পরিবহন করতে পারে। কঠিন অবস্থায় বিদ্যুতের কুপরিবাহী। কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুতের সুপরিবাহী। তো আয়নীয় যৌগ সমূহ কঠিন অবস্থায় বিদ্যুতের কুপরিবাহী কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুতের সুপরিবাহী। তো এই হচ্ছে কি আমাদের আয়নীয় যৌগ সমূহের ধর্মসমূহ। ভৌতিক ধর্ম কি আয়নীয় যৌগ। তো প্রথম থেকে আমরা বলি যে আয়নীয় যৌগ সমূহ হচ্ছে যে সমস্ত যৌগ আয়ন দ্বারা সৃষ্টি হয় তাদেরকে আয়নীয় যৌগ বলা হয়। আয়নীয় যৌগের ধর্মের মধ্যে ভৌতিক অবস্থা হচ্ছে কি কঠিন এবং খুবই শক্ত হয়। আয়নীয় যৌগ সমূহের গলনাঙ্ক এবং উতলাঙ্ক খুবই বেশি হয়। দ্রবণীয়তা আয়নীয় যৌগ সমূহ জলে দ্রবণীয় কিন্তু কোন জৈব দ্রাবক যেমন পেট্রোলিয়াম, কেরোসিন ইত্যাদি আয়নীয় যৌগ সমূহ অদ্রবণীয়। পরিবাহিতা কঠিন অবস্থায় আয়নীয় যৌগ সমূহ বিদ্যুতের কুপরিবাহী কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগ সমূহ বিদ্যুতের সুপরিবাহী। এই সুপরিবাহী হওয়ার কারণ কি আমি তো এভাবে আয়নীয় যৌগকে যখনই কি করা হয় জলে দ্রবীভূত করা হয় তখন কি উৎপন্ন হয় Na পজিটিভ আয়ন বা Cl নেগেটিভ আয়ন, এভাবে বিভিন্ন ধরনের আয়ন উৎপন্ন হয়। তো এই আয়নগুলো জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, সেজন্য আয়নীয় যৌগসমূহ দ্রবীভূত অবস্থায় বিদ্যুতের সুপরিবাহী। তো ধাতুসমূহের উৎস। ধাতুসমূহের উৎস কি, কোথায় ধাতুসমূহকে পাওয়া যায়? ধাতুসমূহের প্রধান উৎস হচ্ছে ভূত্বক, মাটির নিচে। বেশি পরিমাণ ধাতু কোথায় পাওয়া যায়? মাটির নিচে, ভূত্বকে পাওয়া যায়। এছাড়াও কি পাওয়া যায়? সমুদ্রের জলে অনেকগুলো ধাতুর লবণ পাওয়া যায় সমুদ্রের জলে। তো এগুলি হচ্ছে কি ধাতুর উৎস। ধাতুর হচ্ছে কি উৎস হচ্ছে কি প্রধান উৎস হচ্ছে
জলেও প্রচুর পরিমাণ ধাতুর লবণ পাওয়া যায়। তো ধাতুর উৎস হচ্ছে কি, প্রধান উৎস হচ্ছে ভূত্বক। তো এখানে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট টার্মস জানতে হবে। তো সেগুলো হচ্ছে খনিজ কি, 2 নম্বর আমাদের জানতে হবে আকরিক, 3 নম্বর খনিজ মল কাকে বলে। তো খনিজ কি, খনিজ হচ্ছে যে সকল মৌল বা যৌগ ভূত্বক থেকে আহরণ করা হয়, এই সমস্ত মৌল বা যৌগকে কি বলা হয়, খনিজ বলা হয়। আকরিক হচ্ছে কি, এই খনিজগুলোর মধ্যে যে খনিজ থেকে কোনো একটি বিশেষ ধাতুকে যদি লাভজনকভাবে এবং বেশি পরিমাণে, কোনো একটি নির্দিষ্ট ধাতুকে যদি লাভজনকভাবে এবং বেশি পরিমাণে কোনো একটি খনিজ থেকে আহরণ করা যায়, তবে এই খনিজকে সেই বিশেষ ধাতুর আকরিক বলা হয়। উদাহরণ হিসেবে আমরা দেখে নিতে পারি সিনাবার, HgS, ZnS, এগুলি হচ্ছে কি, সিনাবার হচ্ছে কি Hg, মার্কারি এর আকরিক হচ্ছে সিনাবার। এখানে সিনাবার হচ্ছে একটি খনিজ, কিন্তু এই সিনাবার থেকে লাভজনকভাবে Hg কে আহরণ করা যায়, লাভজনকভাবে এবং বেশি পরিমাণে, শতাংশের হারে অনেক বেশি থাকে, সেজন্য এই সিনাবারকে কি বলা হয়, Hg, মার্কারি এর আকরিক বলা হয়। তো কয়েকটি আকরিক এবং কয়েকটি ধাতু এবং তাদের আকরিকের নাম আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে খনিজের ডেফিনেশন লিখে দিই। তো এই হচ্ছে আমাদের খনিজের ডেফিনেশন। যে মৌল ও যৌগসমূহ প্রাকৃতিকভাবে ভূত্বক থেকে পাওয়া যায় সেগুলোকে খনিজ বলা হয়। তো এবার আকরিক, আকরিক হচ্ছে কি, তো এই হচ্ছে আমাদের আকরিকের ডেফিনেশন। আকরিক হচ্ছে কোন খনিজ থেকে যদি কোনো একটি বিশেষ ধাতুকে সহজে এবং লাভজনকভাবে অধিক শতাংশ হারে নিষ্কাশন করা যায়, তখন এই খনিজকে ধাতুটির আকরিক বলা হয়। তো যে খনিজ থেকে ধাতুকে, কোনো একটি বিশেষ ধাতুকে যদি লাভজনকভাবে আহরণ করা যায়, লাভজনকভাবে নিষ্কাশন করা যায়, তো এই খনিজকে ধাতুটির আকরিক বলা হয়। যে কোনো খনিজ থেকে কোনো একটি ধাতুকে নিষ্কাশন করা যেতে পারে, কিন্তু যদি নিষ্কাশন করতে গিয়ে যদি প্রচুর পরিমাণ খরচ হয়ে যায় বা যদি খুব কম পরিমাণ পাওয়া যায় ধাতুটিকে, তো এই খনিজকে আমরা ধাতুটির আকরিক বলতে পারবো না। যে খনিজ থেকে লাভজনকভাবে এবং বেশি পরিমাণে, শতাংশের হারে বেশি হতে হবে, যে ধাতুকে নিষ্কাশন করা যাবে, সেই ধাতুর কি বলা হয়, আকরিক বলা হয় এই খনিজটিকে। তো এখানে আমি কয়েকটি ধাতু এবং তাদের আকরিকের নাম লিখে দিচ্ছি। ফর এক্সাম্পল, পটাশিয়াম। পটাশিয়ামের আকরিক হচ্ছে কি, পিটার লবণ। পিটার লবণ KNO3, এই আকরিককে বলা হয় পিটার লবণ KNO3। পটাশিয়াম নাইট্রেট, আমরা রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এছাড়া সোডিয়াম, সোডিয়ামের আকরিক হচ্ছে বোরাক্স। বোরাক্স, তো ফর্মুলা হচ্ছে Na2B4O7 10H2O। এছাড়া NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা রক সল্ট বা কমন সল্ট যাকে বলা হয়। সাধারণ লবণ।
এই সাধারণ লবণ হচ্ছে কি সোডিয়ামের একটি আকরিক। এছাড়া কপার, কপারের একটি আকরিক হচ্ছে কি কপার গ্ল্যান্স। কপার গ্ল্যান্স। Cu2S, কপার সালফেট আমরা তাকে বলে রাখি, বা কিউপ্রাইট হয়, কিউপ্রাইট বা CuO, কপার অক্সাইড, কিউপ্রাইট। এছাড়া Zn, জিঙ্ক ব্লেন্ডি। তো ZnS, এভাবে আরো বিভিন্ন ধরনের, সাপোজ আয়রনের হচ্ছে কি হেমাটাইট, আয়রনের হচ্ছে কি হেমাটাইট। Fe2O3, এগুলো হচ্ছে বিভিন্ন ধাতু এবং তাদের আকরিক সমূহ। সোডিয়ামের পিটার লবণ বা KNO3, সোডিয়ামের বোরাক্স Na2B4O7 10H2O, বা NaCl হচ্ছে সাধারণ লবণ, হচ্ছে সোডিয়ামের একটি আকরিক। কপার হচ্ছে কপার গ্ল্যান্স, Cu2S কপার সালফেট যাকে বলা হয়। Zn হচ্ছে জিঙ্ক ব্লেন্ডি, ZnS, বা আয়রনের হচ্ছে হেমাটাইট Fe2O3। এই সমস্ত এগুলো হচ্ছে কি সেই ধাতু, এই ধাতু সমূহের আকরিক। এছাড়াও এমন আকরিক হতে পারে, এমন কোন খনিজ হতে পারে যে খনিজ দুটি ধাতুর আকরিক হতে পারে, দুটি ধাতুর আকরিক হতে পারে। এমন কিছু আকরিক রয়েছে বা এমন কোন কিছু খনিজ রয়েছে যে খনিজগুলো দুটি ধাতুর আকরিক, একই সঙ্গে দুটি ধাতুর। এই খনিজ থেকে দুটি ধাতুকে সমানভাবে লাভজনকভাবে এবং সহজে নিষ্কাশন করা যায়। তো এই খনিজকে কি বলা হয়, উভয় ধাতুর কি বলা হয়, আকরিক বলা হয়। তো উদাহরণ হিসেবে ডলোমাইট। ডলোমাইট হচ্ছে এমন এক ধরনের আকরিক যা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম উভয়ের আকরিক হচ্ছে কি ডলোমাইট। CaCO3 MgCO3। তো এই ডলোমাইট হচ্ছে, ডলোমাইটের ফর্মুলা হচ্ছে কি CaCO3 MgCO3। এই ডলোমাইট ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম উভয়ের আকরিক। ডলোমাইটকে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম উভয়ের আকরিক বলা হয়, কেননা এই ডলোমাইট থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে সমানভাবে, সহজে এবং লাভজনকভাবে অধিক শতাংশের হারে নিষ্কাশন করা যায়। সেজন্য ডলোমাইটকে কি বলা হয়, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম উভয়ের আকরিক বলা হয়। এছাড়াও আমাদের আরেকটি টার্মস জানতে হবে, তা হচ্ছে তো এই হচ্ছে খনিজমল। খনিজমল হচ্ছে কি আকরিক সমূহের মধ্যে অনেক সময় কি থাকে, প্রচুর পরিমাণ মাটি, বালি, জল ইত্যাদি অনেক ধরনের অশুদ্ধি থাকে। তো এই অশুদ্ধিগুলোকে কি বলা হয়, খনিজমল বলা হয়। তো খনিজমল হচ্ছে কি খনিজগুলোতে সাধারণত প্রচুর পরিমাণ মাটি, বালি, জল ইত্যাদি অশুদ্ধি থাকে, এই অশুদ্ধিগুলোকে খনিজমল বলা হয়। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো এবার আসি ধাতুকে কিভাবে নিষ্কাশন করতে হয়। ধাতুর নিষ্কাশন। ধাতুর নিষ্কাশনের জন্য
কি করতে হয়, প্রথমেই ধাতুকে আকরিকের গাঢ়ীকরণ করতে হয়। গাঢ়ীকরণ মানে কি? গাঢ়ীকরণ মানে হচ্ছে অশুদ্ধিগুলি দূর করে যে খনিজ রয়েছে এই খনিজে যাতে প্রচুর পরিমাণ সেই ধাতু থাকে। তো এভাবে খনিজকে কি করতে হয়, প্রথমে ধাতুর নিষ্কাশনের প্রথম ধাপেই ধাতুকে কি করতে হয়, ধাতুর গাঢ়ীকরণ করতে হয়। গাঢ়ীকরণ বিভিন্ন ভাবে করা হয়, যেমন ধাতুর ঘনত্বে খনিজের আকরিকের ঘনত্বের উপর নির্ভর করে একইভাবে করতে হয়। এছাড়াও কি আছে, ফেনাবাসন পদ্ধতি, ফ্লোরেশন প্রসেস, এভাবে বিভিন্ন পদ্ধতিতে কি করা হয়, ধাতুর গাঢ়ীকরণ করা হয়। তো ধাতুর নিষ্কাশনে প্রথমে কি করতে হয়, আকরিককে প্রথমে কি করতে হয়, গাঢ়ীকরণ। ফেনাবাসন পদ্ধতি বা আকরিকের মধ্যে থাকা যৌগের সমূহের ঘনত্বের উপর নির্ভর করে অন্য কোনো পদ্ধতিতে কি করা যেতে পারে, আকরিকের গাঢ়ীকরণ করা যেতে পারে। তো গাঢ়ীকরণের পর আকরিকের গাঢ়ীকরণের পর আবার ধাতুর সক্রিয়তার উপর নির্ভর করে ধাতুকে বিভিন্ন ভাবে নিষ্কাশন করা হয়। যেমন আমরা সক্রিয়তা শ্রেণী পেয়েছি, এই সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে থাকা ধাতুগুলোকে একভাবে নিষ্কাশন করতে হয়, মাঝামাঝি থাকা ধাতুগুলোকে অন্য পদ্ধতিতে, এবং উপরের দিকে থাকা ধাতুগুলোকে, মানে কি হচ্ছে, সক্রিয়তা শ্রেণীর নিচের ধাতুগুলো কি হচ্ছে, কম সক্রিয়। তো এই ধাতুগুলোর নিষ্কাশন পদ্ধতি হচ্ছে একরকম, মাঝামাঝি মধ্যম সক্রিয় ধাতুগুলোর নিষ্কাশন পদ্ধতি হচ্ছে আরেক ধরনের, এবং খুবই সক্রিয় যে ধাতুগুলো সক্রিয়তা শ্রেণী একেবারে উপরের দিকে থাকা ধাতুগুলো নিষ্কাশন পদ্ধতি হচ্ছে অন্যরকম। আমরা সক্রিয়তা শ্রেণী দেখেছি কিভাবে, আমরা সক্রিয়তা শ্রেণী মনে করেন ক্যাটরিনানে, কার মাঙ্গি, অল্টো, জেন, ফেরারি, আমি তোমাদের পদ্ধতি বলে দিয়েছিলাম। এবার আমরা সক্রিয়তা শ্রেণী তোমরা নিজেরা খাতায় লিখে নাও ভিডিও দেখার সঙ্গে সঙ্গে। তো আমি এখানে এক্সপ্লেন করছি কিভাবে আমাদের এই ধাতুগুলোকে নিষ্কাশন করতে হবে। গাঢ়ীকরণের পর 3 ধরনের ধাতুকে সক্রিয়তার উপর নির্ভর করে ধাতুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। খুব সক্রিয় ধাতু, তো এভাবে সক্রিয়তার উপর নির্ভর করে ধাতুকে বিভিন্ন ভাবে নিষ্কাশন করা হয়। তো খুব বেশি সক্রিয় ধাতুগুলোকে একভাবে, মধ্যম সক্রিয় ধাতুগুলোকে অন্যভাবে, এবং খুব কম সক্রিয় ধাতুগুলোকে অন্যভাবে। তো প্রথমে আমরা খুব কম সক্রিয় ধাতুগুলোকে কিভাবে নিষ্কাশন করতে হয় সেগুলো আলোচনা করব। তো কম সক্রিয় ধাতুগুলোর মধ্যে আমাদের কি রয়েছে, Hg, কপার, সোনা, রূপা ইত্যাদি, এগুলো হচ্ছে কি খুব কম সক্রিয়। তো এদের মধ্যে কিছু কিছু আবার ধাতু রয়েছে যেগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন সোনা, রূপা সাধারণত মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়। এছাড়া যাদের মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সক্রিয়তা শ্রেণীর মধ্যে থাকা খুব কম সক্রিয় যে ধাতুগুলো, সেগুলো প্রকৃতিতে সাধারণত ধাতুর অক্সাইড বা ধাতুর কার্বনেট রূপে পাওয়া যায়। তো এগুলোকে কি করতে হয়, সাপোজ কম সক্রিয় ধাতুগুলোর মধ্যে রয়েছে কি HgS, সাপোজ HgS, সিনাবার হচ্ছে কি মার্কারি এর আকরিক। তো ধাতুর সালফাইড এভাবে, বা কপার অক্সাইড, তো এভাবে ধাতুর অক্সাইড রূপে পাওয়া যেতে পারে, ধাতুর সালফাইড রূপে পাওয়া যেতে পারে। তো এই অক্সাইড বা সালফাইড গুলোকে খুবই সহজে শুধু তাপ দিলে, যদি সালফাইড আকরিক রূপে থাকে, সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে থাকা ধাতুগুলো যদি ধাতুর সালফাইড আকরিক রূপে থাকে, তো এগুলোকে তাপ দিলে ধাতুর অক্সাইডে পরিণত হয়ে যায়, প্রথমে ধাতুর অক্সাইডে পরিণত হয়ে যায়, এবং ধাতুর অক্সাইডকে আবারও তাপ দিতে থাকলে, আবারও বেশি উষ্ণতায় তাপ দিতে থাকলে ধাতু কি হয়ে যায়, বিজারিত হয়ে ধাতু আলাদা হয়ে যায়। এবং ধাতুর অক্সাইড রূপে যদি থাকে, তো ইজিলি যদি তাপ দেওয়া হয়, তো তাপ দিলে কি হয়, তাপ জারিত হয়, ধাতু আলাদা হয়ে যায়। তো এখানে আমরা HgS এর পদ্ধতিটি দেখে নিই। সিনাবার হচ্ছে কি মার্কারি এর আকরিক। এই সিনাবারকে যদি আমি তাপ দিই বায়ুর উপস্থিতিতে, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, সিনাবার কি হয়ে যাবে,
অক্সাইডে পরিণত হয়ে যাবে। এই অক্সাইডকে, এই জি ওকে যদি আবারও তাপ দিতে থাকি, তো কি হয়ে যাবে? বায়ুর উপস্থিতিতে আবারও যদি তাপ দিতে থাকি, তাহলে ধাতু বিজারিত হয়ে, তাপজারিত হয়ে কি হয়ে যাবে? ধাতু আলাদা হয়ে যাবে। তো ঠিক একইভাবে যদি কপার আকরিকের নাম কি হচ্ছে? Cu2S। কি বলেছিলাম আমরা? কপার গ্ল্যান্স। কপার গ্ল্যান্স থেকে ঠিক একই পদ্ধতিতে কপার নিষ্কাশন করা যায়, কারণ এগুলো হচ্ছে কি কম সক্রিয় ধাতু। তো ঠিক একইভাবে কপার থেকেও কপারকে আমরা নিষ্কাশন করতে পারবো বায়ুর উপস্থিতিতে। বায়ুর উপস্থিতিতে তাপ দেওয়ার এই প্রক্রিয়াকে কি বলা হয়? তাপজারণ প্রক্রিয়া। যদি তাপ দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? প্রথমে কপার অক্সাইডে পরিণত হয়ে যাবে। কপার অক্সাইডকে আবারও তাপ দিতে থাকলে কি হয়ে যাবে? কপার এবং কপার আলাদা হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আমরা সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে থাকা ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারি। তো সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে থাকা ধাতুগুলো সাধারণত ধাতুর সালফাইড বা অক্সাইড রূপে পাওয়া যায়, এবং সালফাইড অক্সাইড রূপে পাওয়া ধাতুগুলোকে তাপ দিলেই ধাতুর অক্সাইডে পরিণত হয়ে যায়, এবং ধাতুর অক্সাইডকে আবারও তাপ দিতে থাকলে ধাতু আলাদা হয়ে যায়। তো যেহেতু এই পদ্ধতিটি বায়ুর উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত করা হয়, তো এই প্রক্রিয়াকে কি বলা হয়? তাপজারণ প্রক্রিয়া। তো সিম্পলি তাপজারণ পদ্ধতির মাধ্যমে সক্রিয়তা শ্রেণীর নিচের দিকে থাকা ধাতুগুলোকে নিষ্কাশন করা যায়। তো এবার আসি মধ্যম সক্রিয় ধাতুগুলোকে। ধাতুর সালফাইড বা অক্সাইড রূপে পাওয়া যায়, তাকে কি করতে হয়? তাপ জারণ করলে কি হয়ে যায়? প্রথমে ধাতুর অক্সাইডে পরিণত হয়ে যাবে, আবারও তাপ দিতে থাকলে ধাতুর অক্সাইডকে ধাতু আলাদা হয়ে যায়। তবে সক্রিয় শ্রেণীর মাঝামাঝি যে ধাতুগুলা, মধ্যম সক্রিয় ধাতুগুলোকে কিভাবে নিষ্কাশন করা যায়? সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি থাকা ধাতুগুলো সাধারণত ধাতুর সালফাইড বা ধাতুর কার্বনেট আকরিক রূপে পাওয়া যায়। তো সালফাইড বা কার্বনেট আকরিক রূপে পাওয়া ধাতুগুলোকে, মধ্যম সক্রিয় ধাতুগুলোকে প্রথমে কি করতে হয়? ধাতুর অক্সাইডে পরিণত করতে হয়। এর কারণ হচ্ছে কি, ধাতুর অক্সাইড থেকে ধাতুকে সহজে নিষ্কাশন করা যায়। ধাতুর সালফাইড বা কার্বনেটের তুলনায় ধাতুর অক্সাইড থেকে ধাতুকে সহজে নিষ্কাশন করা যায়। সেজন্য সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি থাকা ধাতুগুলোকে আমরা কিভাবে পাচ্ছি? ধাতুর সালফাইড বা কার্বনেট রূপে। তো আমরা প্রথমে সালফাইড হোক বা কার্বনেট হোক, একে আমরা প্রথমে কি করব? ধাতুর অক্সাইডে পরিণত করব, এবং ধাতুর অক্সাইড থেকে, সাপোজ ধাতুর অক্সাইডে আমরা পরিণত করে নিয়েছি ধাতুর সালফাইড রূপে একে কি করা হয়? প্রথমে ধাতুর অক্সাইডে আমরা পরিণত করব, এবং ধাতুর অক্সাইডকে কি করব? আমরা উপযুক্ত বিজারক পদার্থ যেমন কার্বন দিয়ে আমরা বিজারিত করে ধাতু আলাদা করে নেব। এভাবে ধাতুর সালফাইড হতে পারে। যদি কার্বনেট আকরিক রূপে পাওয়া যায়, তাহলে একই প্রথমে আমাদের কি করতে হবে? ধাতুর অক্সাইডে পরিণত করতে হবে, এবং ধাতুর অক্সাইডকে ঠিক একইভাবে আবার উপযুক্ত বিজারক পদার্থ দিয়ে বিজারিত করে ধাতু আলাদা করা যায়। তো ধাতুর সালফাইড আকরিক রূপে পাওয়া ধাতুগুলোকে বেশি পরিমাণ বায়ুর উপস্থিতিতে তাপ দিয়ে ধাতুর অক্সাইডে পরিণত করা হয়। তো বেশি পরিমাণ বায়ুর উপস্থিতিতে
তাপ দিয়ে ধাতুর সালফাইড আকরিককে অক্সাইডে পরিণত করার এই প্রক্রিয়াকে বলা হয় তাপজারণ। তো এই তাপজারণ পদ্ধতিতে ধাতুর সালফাইডকে আমরা প্রথমে কি করব, ধাতুর অক্সাইডে পরিণত করে নেব এবং কার্বনেট আকরিকগুলোকে কম পরিমাণ অল্প বায়ুর উপস্থিতিতে বা বায়ুর অনুপস্থিতিতে তাপ দিয়ে কি করা হয়, ধাতুর অক্সাইডে পরিণত করা হয়। তো অল্প বায়ুর উপস্থিতিতে বা কম পরিমাণ বায়ুর উপস্থিতি বা বায়ুর অনুপস্থিতিতে ধাতুর কার্বনেটকে ধাতুর অক্সাইডে পরিণত করার এই প্রক্রিয়াকে বলা হয় দগ্ধীকরণ। তো এই উভয় প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রথমে কি করতে হবে, ধাতুর অক্সাইডে পরিণত করতে হবে এবং এরপর কি করতে হবে, উপযুক্ত বিজারক পদার্থ যেমন কার্বন হচ্ছে একটি তীব্র বিজারক পদার্থ। তো এই বিজারক পদার্থ দিয়ে আমরা ধাতুর অক্সাইডকে বিজারিত করে ধাতু আলাদা করে নিতে পারি। তো এভাবে সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি থাকা ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। এই হচ্ছে আমাদের আউটলাইন। মধ্যম সক্রিয় ধাতুগুলো সাধারণত ধাতুর কার্বনেট বা সালফাইড আকরিক রূপে পাওয়া যায়। কার্বনেট রূপে পাওয়া আকরিকগুলোকে অল্প বায়ুর উপস্থিতিতে বা বায়ুর অনুপস্থিতিতে তাপ দিয়ে, যাকে কি বলা হয়, দগ্ধীকরণ বলা হয়, ধাতুর অক্সাইডে পরিণত করা হয়। এবং সালফাইড আকরিককে বায়ুর উপস্থিতিতে মানে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিয়ে কি করা হয়, ধাতুর অক্সাইডে পরিণত করা হয়। এই ধাতুর অক্সাইডকে আবার কি করা হয়, উপযুক্ত বিজারক পদার্থের দ্বারা বিজারিত করে বিজারণ করে কি করা হয়, ধাতু আলাদা করা হয়। তো এই ক্ষেত্রে যে ধাতু নিষ্কাশন করা হয়, যে ধাতু পাওয়া যায়, সেই ধাতু 90% 90% কি থাকে, বিশুদ্ধ থাকে, পিওর থাকে। সেই জন্য কি করতে হয়, এই ধাতুকে আবার পরিশোধন করতে হয়। বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতিতে বা বিদ্যুতিক পরিশোধন পদ্ধতিতে কি করতে হয়, এই ধাতুকে আবার পরিশোধন করতে হয়। তো বৈদ্যুতিক পরিশোধন পদ্ধতিটি আমি পরে আলোচনা করব। এবার আসি খুব সক্রিয় ধাতুগুলো। খুব সক্রিয় ধাতুগুলো এগুলোর সাপোজ NaCl, এখানে সোডিয়ামের ক্লোরিনের প্রতি আসক্তি বা অ্যাট্রাকশন হচ্ছে খুবই প্রবল। তো এখানে কোন ধরনের বিজারক পদার্থ যেমন কার্বন হোক বা অ্যালুমিনিয়াম হোক বা কোনো কিছু, এভাবে কোন ধরনের বিজারক পদার্থ দিয়ে সোডিয়াম থেকে ক্লোরিন আলাদা করা যায় না। কোন বা ধাতুর অক্সাইড সাপোজ Na2O এ পরিণত করে নিলাম, Na2O থেকে অক্সিজেনকে কোন ধরনের বিজারক পদার্থ কার্বন হোক বা অন্য কিছু দিয়ে কি করা যায় না, বিজারিত করা যায় না। কারণ বেশি সক্রিয় ধাতুগুলোর অক্সিজেনের প্রতি আসক্তি অন্যান্য ধাতুর তুলনায় খুব বেশি থাকে। সেজন্য কোন পদ্ধতিতে এভাবে কোন পদ্ধতিতে এই বেশি সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশন করা যায় না। তো এক্ষেত্রে কি করতে হয়, বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশন করতে হয়। দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুকে কি করা হয়, আলাদা হয়। একত্রে পাওয়া ধাতু হচ্ছে কি বিশুদ্ধ ধাতু। ধাতুটি হচ্ছে কি বিশুদ্ধ, প্রায় 99.9% বিশুদ্ধ। তো বেশি সক্রিয় ধাতুগুলোকে কি করতে হয়, বেশি সক্রিয় ধাতুগুলোর বা খুব বেশি সক্রিয় ধাতুগুলোর অক্সিজেনের প্রতি আসক্তি বেশি থাকার জন্য কোনো বিজারক পদার্থ দিয়ে বিজারণের মাধ্যমে ধাতু নিষ্কাশন করা যায় না। সেজন্য বেশি সক্রিয় ধাতুগুলোকে কি করতে হয়, বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতিতে সেগুলোকে প্রথমে জলীয় দ্রবণে দ্রবীভূত করে এখানে কি করতে হয়, বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কি করতে হয়, ধাতুকে নিষ্কাশন করতে হয়। তো এই ক্ষেত্রে পাওয়া ধাতু হচ্ছে বিশুদ্ধ ধাতু, প্রায় 99.9% কি থাকে, বিশুদ্ধ থাকে। সেজন্য এই ধাতুকে আবার পুনরায় পরিশোধন করতে হয় না। তো এই হচ্ছে আমাদের সক্রিয়তা শ্রেণীর উপরে বিভিন্ন সক্রিয় ধাতুগুলিকে কিভাবে নিষ্কাশন করতে হয়। তো আমি আবারও একবার খুব কম সময় বলে দিচ্ছি। প্রথমে ধাতুর আকরিককে কি করতে হয়, গাঢ়ীকরণ করতে হয়। ফেনাবাসন পদ্ধতি বা ফ্লোরিনেশন প্রসেস ইত্যাদি পদ্ধতির সাহায্যে কি করতে হয়, প্রথমে গাঢ়ীকরণ করতে হয়। এরপর সক্রিয়তার উপর নির্ভর করে 3 ধরনের ধাতুকে 3 ভাবে আলাদা করতে হয়, নিষ্কাশন করতে হয়। কম সক্রিয় ধাতুগুলো সাধারণত ধাতুর অক্সাইড বা
সালফাইড রূপে পাওয়া যায়, এগুলোকে তাপ দিয়ে প্রথমে ধাতুর অক্সাইডে পরিণত করা হয় এবং ধাতুর অক্সাইডকে পুনরায় তাপ দিলে ধাতু আলাদা হয়ে যায়। তো এই পদ্ধতিতে ধাতুর সক্রিয় শ্রেণীর নিচের দিকে থাকা ধাতুগুলোকে নিষ্কাশন করা যায়। সক্রিয় শ্রেণীর মাঝামাঝি থাকা ধাতুগুলো সাধারণত প্রকৃতিতে ধাতুর সালফাইড বা কার্বনেট আকরিক রূপে পাওয়া যায়। তো সালফাইড বা কার্বনেট আকরিক রূপে পাওয়া আকরিকগুলোকে প্রথমে কি করতে হয়, ধাতুর অক্সাইডে পরিণত করতে হয়। অক্সাইডে পরিণত করতে হলে সালফাইড আকরিককে বায়ুর উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিয়ে ধাতুর অক্সাইডে পরিণত করতে হয়। এই পদ্ধতিকে বলা হয় তাপজারণ। অন্যথায় কার্বনেট রূপে যদি আকরিক পাওয়া যায়, তো এই আকরিককে বায়ুর অনুপস্থিতিতে, কম পরিমাণ বায়ুর উপস্থিতিতে তাপ দিয়ে কি করতে হয়, ধাতুর অক্সাইডে পরিণত করতে হয়। এই পদ্ধতিকে কি বলা হয়, দগ্ধীকরণ। বায়ুর অনুপস্থিতিতে তাপ দেওয়ার এই পদ্ধতিকে বলা হয় দগ্ধীকরণ বলা হয়। এরপর যে ধাতুর অক্সাইড পাওয়া যায়, এই ধাতুর অক্সাইডকে উপযুক্ত বিজারক পদার্থের সাহায্যে বিজারণ ঘটিয়ে ধাতু আলাদা করা যায়। তো এছাড়া কি সক্রিয় শ্রেণীর উপরের দিকে থাকা ধাতুগুলোর অক্সিজেনের প্রতি আসক্তি বেশি থাকার জন্য এগুলোকে বিজারণ প্রক্রিয়ার সাহায্যে কি করা যায় না, নিষ্কাশন করা যায় না। সেক্ষেত্রে কি করতে হয়, বিদ্যুৎ বিশ্লেষণ, গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় কি করতে হয়, বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ধাতুকে আলাদা করতে হয়। এবং এখানে পাওয়া ধাতু সমূহ 90% বিশুদ্ধ হয়। সেজন্য এই ধাতুকে পুনরায় কি করতে হয়, পরিশোধন করতে হয়। তো ধাতুকে কিভাবে পরিশোধন করতে হয় এবং কিভাবে বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতি করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। তো সক্রিয় শ্রেণীর মাঝামাঝি থাকা ধাতুগুলোর নিষ্কাশন প্রক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া সমূহ দেখিয়ে দিচ্ছি। যদি সালফাইড আকরিক রূপে থাকে Zn, যদি সালফাইড রূপে থাকে, তো অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে কি করা হয়, ধাতুর অক্সাইডে পরিণত করা হয় ZnO+SO2। তো বায়ুর উপস্থিতিতে তাপ দিয়ে ধাতুর অক্সাইডে পরিণত করার এই প্রক্রিয়াকে কি বলা হয়, তাপজারণ। অক্সাইডে পরিণত হয়ে গেল। অন্যথায় যদি কার্বনেট আকরিক রূপে থাকে ZnCO3 রূপে যদি থাকে, তাহলে বায়ুর অনুপস্থিতিতে তাপ দিয়ে এই প্রক্রিয়াকে কি বলা হয়, দগ্ধীকরণ। তাপ দিয়ে কি উৎপন্ন করা হয়, ZnO। ধাতুর অক্সাইডে সঙ্গে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড। তো উভয় ক্ষেত্রে কি উৎপন্ন হলো, ধাতব অক্সাইড উৎপন্ন হলো। এই ধাতব অক্সাইডকে উপযুক্ত বিজারক পদার্থ কার্বন দিয়ে বিজারিত করে ধাতু আলাদা করা হয়। তো এইভাবে পাওয়া ধাতু হচ্ছে, ধাতুর বিশুদ্ধতা হচ্ছে 90% বিশুদ্ধ হয়। তো সেজন্য ধাতুকে আবার কি করতে হয়, পরিশোধন করতে হয়। তো ধাতুকে কিভাবে পরিশোধন করতে হয় এবং সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে থাকা ধাতুগুলোকে কিভাবে নিষ্কাশন করতে হয় দেখিয়ে দিচ্ছি। খুব সক্রিয় ধাতুর নিষ্কাশন। বেশি সক্রিয় ধাতুকে নিষ্কাশন কিভাবে করতে হয়, সাপোজ NaCl থেকে আমি Cl কে নিষ্কাশন করব। এজন্য আমাকে কি করতে হয়, যে পদ্ধতি করা হয় এই পদ্ধতির নাম হচ্ছে কি বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতি। তো এই পদ্ধতিতে কি করা হয়, জলীয় দ্রবণে NaCl দেওয়া হয়। কি দেওয়া হয়, NaCl কে এখানে দেওয়া হয়। তো কি উৎপন্ন হবে, Na জলীয় দ্রবণে Na পজিটিভ এবং Cl নেগেটিভ আয়ন উৎপন্ন হবে। দুটি ইলেকট্রন, এই ইলেকট্রোড, এটি হচ্ছে পজিটিভ বা অ্যানোড, এটি হচ্ছে নেগেটিভ বা ক্যাথোড, বাংলাতে লিখে নিতে পারো। তো এখানে কি হবে, NaCl এর জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করার সঙ্গে সঙ্গে কি হবে, ক্লোরিন
এনায়ন, ক্লোরিন কি হয়ে যাবে অ্যানোডের পাশে গিয়ে কি হয়ে যাবে ইলেকট্রন ত্যাগ করবে। সেখানে কি করবে ক্লোরিন কি করবে অ্যানোডের পাশে, অ্যানোডের চার্জ হচ্ছে কি পজিটিভ, এখানে এসে কি করবে ইলেকট্রন ত্যাগ করবে। একটি ইলেকট্রন এখানে কি করবে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কি হয়ে যাবে ইলেকট্রন ত্যাগ করবে, হয়ে যাবে Cl। তো অন্য একটি Cl এর সঙ্গে বন্ধন সৃষ্টি করে এখানে কি হবে Cl2 ক্লোরিন গ্যাস উদ্ভব হতে থাকবে। অন্যথায় কি হবে সোডিয়াম Na সোডিয়াম আয়ন কি করবে ক্যাথোডের মধ্যে গিয়ে এখান থেকে কি করবে একটি ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে এবং এই ক্যাথোডে সোডিয়াম জমা হতে থাকবে। তো এই পদ্ধতি কি করা হয় সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে থাকা বেশি সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। এই ক্ষেত্রে পাওয়া সোডিয়াম ধাতু কি হয় 99.9% বিশুদ্ধ হয়। তো এই ক্ষেত্রে ধাতুকে আবার পুনরায় পরিশোধন করার প্রয়োজন হয় না। অন্যথায় সক্রিয় শ্রেণীর মাঝামাঝি শ্রেণীতে থাকা ধাতুগুলোকে নিষ্কাশন করার পর যে ধাতু পাওয়া যায় সাপোজ Zn, এই Zn কি হয় না 100% পিওর হয় না, 90% 90% পিওর হয়। তো একে 99.9% 90% কে 99.9% এ রূপান্তরিত করতে কি করতে হয় পরিশোধন করতে হয়, ধাতু পরিশোধন করতে হয়। এই ক্ষেত্রে কি করা হয় বিদ্যুৎ পরিশোধন পদ্ধতিতে পরিশোধন করা হয়। তো এই ক্ষেত্রে কি করা হয় সাপোজ জিঙ্ককে পরিশোধন করা বা কপার সালফেট দিয়ে দেওয়া হয়েছে, তো আমি কপার দিয়ে রেখেছি, একই কথা। এখানে কি করা হয় একটি পাত্রে ক্যাথোড, অ্যানোড হিসেবে কি করা হয় অশুদ্ধ ধাতুর পাতকে, অশুদ্ধ ধাতু আমরা কার্বন দিয়ে বিজারণের মাধ্যমে যে Zn পেয়েছিলাম বা একই পদ্ধতিতে যদি আমি কপার পাই, তাহলে কপারকে কি করা হয় অশুদ্ধ কপার ধাতু দিয়ে কি করা হয় ধাতুকে কি করা হয় অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। অশুদ্ধ ধাতু হিসাবে অ্যানোড ব্যবহার করা হয় এবং ক্যাথোডে সাপোজ আমি যদি কপারকে যদি পরিশোধন করি তাহলে বিশুদ্ধ কপার ধাতুর পাত, বিশুদ্ধ কপার এর পাত ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এবং এখানে দ্রবণে বিদ্যুৎ বিশ্লেষ্য হিসেবে যে ধাতুকে পরিশোধন করা হবে সেই ধাতুর লবণ ব্যবহার করা হয়। তো এখানে আমি যদি কপার ধাতুকে যদি পরিশোধন করি কপার ধাতু, তো কপার ধাতুর লবণ হিসেবে বিদ্যুৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেট, এখানে দ্রবণে আমি কি দিয়ে দিব কপার সালফেট দিয়ে দেব। তো যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করা হবে তখন কি হবে তো কপার সালফেট Cu2 পজিটিভ SO4 2 নেগেটিভ জলীয় দ্রবণে এভাবে আয়নিত হবে। বিদ্যুৎ পরিবহন করার সঙ্গে সঙ্গে কি হবে ঠিক বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতির মতো কি হবে SO4 অ্যানোডে আসবে, SO4 কোথায় আসবে অ্যানোডে, এখানে এসে SO2 রূপে বের হতে থাকবে এবং কপার এখানে SO4 2 নেগেটিভ এখানে এসে স্বভাবত ইলেকট্রন কি করবে ত্যাগ করে SO2 এবং O2 রূপে বের হতে থাকবে। কপার কি হবে ক্যাথোডে গিয়ে জমা হতে থাকবে। এখন এই কপার কি হবে জলীয় দ্রবণে যে কপার রয়েছে
CuSO4 আয়নিত হওয়ার পর কপার সালফেট যে জলীয় দ্রবণ বিদ্যুৎ বিশ্লেষ্য হিসেবে আমরা যে কপার সালফেটের দ্রবণ ব্যবহার করেছিলাম সেই কপার সালফেটের কপার কি হবে ক্যাথোডে জমা হতে থাকবে এবং এই কপারের স্থান পরিপূর্ণ করার জন্য কি করবে এই অ্যানোড থেকে সমপরিমাণ কপার বিদ্যুৎ বিশ্লেষ্যে দ্রবীভূত হতে থাকবে। তো এখান থেকে কপার কি হতে থাকবে বিদ্যুৎ বিশ্লেষ্যে দ্রবীভূত হতে থাকবে এবং বিদ্যুৎ বিশ্লেষ্যে থাকা কপার কি হতে থাকবে ক্যাথোডে জমা হতে থাকবে। তো এভাবে কি হয়ে যাবে বিশুদ্ধ কপার এখানে জমা হয়ে যাবে এবং এই অশুদ্ধ ধাতুর পাতটি ধীরে ধীরে পাতলা হতে থাকবে এবং এখানে থাকা অশুদ্ধিগুলো মাটি বালু বা জল যেগুলো থাকুক না কেন সেগুলি এখানে কি হবে নিচে জমা হতে থাকবে অশুদ্ধিগুলি নিচে জমা হতে থাকবে এদেরকে কি বলা হয় অ্যানোড মার্ট বলা হয়। তো এই পদ্ধতিতে আমরা সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি থাকা ধাতুগুলোকে পরিশোধনের মাধ্যমে 99% বিশুদ্ধ ধাতু রূপে পেতে পারবো। তো এই হচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা এরুডট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার এছাড়াও আরো দু একটি ছোট ছোট টপিক রয়েছে সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।